জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানে বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। হাতে এসেছে 2014, 18 এবং 2024-এর নির্বাচনের তদন্ত কমিশন রিপোর্ট। এতে উঠে এসেছে ক্ষমতাসীনদের চেয়ার পাকাপোক্তের ওই মাস্টার প্ল্যান হয়েছিল 2008 সালেই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল ফার্স্ট স্টেপ। পরে নিজেদের লোক দিয়ে সাজানো হয়েছিল ইসি থেকে শুরু করে পুরো সিস্টেম। পাপেটে পরিণত করা হয় ইসিকে। ভোট কাস্টিংয়ে এতটাই দেখানো হয় কোনো কোনো কেন্দ্রে তা ছাড়িয়ে যায় 100 ভাগেরও বেশি। এমন বাস্তবতার বিপরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একদিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা, অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড, সহিংসতা, প্রশাসনের নিরপেক্ষতা, এসব নিয়ে গভীর শঙ্কা দলগুলোর। বলছে এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, ব্যবস্থারও পরীক্ষা, বিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। সব মিলিয়ে কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এই নির্বাচন, কারা থাকছেন শেষ পর্যন্ত লড়াইয়ে, আর ক্ষমতার পাল্লা ঝুঁকছে কোন দিকে, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চারজন। আমরা শুরুতেই বলবো যে আমাদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজিজুল বারী হেলাল যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং একই সঙ্গে সিলেট 1 আসনের প্রার্থী তিনি, যদিও এখনও প্রার্থিতাটা আপিলে ঝুলছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজমুল জিহাদ, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী। আপনাদের চারজনকেই স্বাগত আজকের রাজনীতিতে। প্রথমেই যেটি বলছিলাম, যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেটিকে বলতে পারি আমরা কেরামতির 3 নির্বাচনের যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম রিপোর্ট। কি এসেছে রিপোর্টে সেই বিষয়টি আগে কিছুটা তুলে ধরতে চাই। রিপোর্টে বলা হয়েছে, যেটি শুরুতে বলছিলাম তারপর আরও যেটি আছে সেটি হচ্ছে যে স্ট্র্যাটেজি ছিল প্রথমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, যে কোনোভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল সেই স্ট্র্যাটেজি। বেছে বেছে নিজেদের লোকজনদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। বিষয়টি করা হয়েছিল এমন এক কলোনিয়াল পদ্ধতির মতো, মেধাবী অফিসারদের ইগনোর করে নিজেদের লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে সাজানো হয়েছিল এবং ইসিকে তৈরি করা হয়েছিল এক পাপেটের মতো। 2014 নির্বাচন ছিল সাজানো ও সুপরিকল্পিত, যেখানে কোনো অংশগ্রহণ ছিল না। 2018 নির্বাচনের বেলায় বলা হচ্ছে 80 ভাগ কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়েছিল, যেগুলোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100 ভাগ ছাড়িয়ে যায়, যেটা বলছিলাম। অভিনব সে পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে হয়েছিল বলে তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে। কারা ছিল? বাস্তবায়নটা করা হয়েছে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে ব্যবহার করে। 2024 সালে কমিশনের চেয়ে প্রশাসন হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা ইভিএম নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিল। ইভিএম কমিশনের কোনো নিজস্ব প্রকল্পই ছিল না। 20,000 টাকার ইভিএম 2 লাখ টাকার উপরে কেনা হয়। সব মিলিয়ে 3,000 কোটি টাকার অপচয় করা হয়েছে, যা নির্বাচনে কোনো কাজেই আসেনি। 2018 নির্বাচন নিয়ে আরও তদন্ত হওয়া দরকার বলে সুপারিশ করেছে কমিশন এবং এই 3টি নির্বাচনের প্রত্যেকটিতে ভোট কাস্টিংয়ের হার পরিবর্তন করা হয়েছে বলে খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। এই 3 নির্বাচনের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের মধ্যেই আমাদের আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই নির্বাচনের অবস্থাটাই বা কি, সে বিষয়ে আমরা একটু জানবো। আমরা শুরুতে যেতে চাই এহতেশাম হকের কাছে। এহতেশাম, এই যে 3 নির্বাচনের যে তদন্ত কমিশন রিপোর্ট এসেছে, আপনারা নিজেরাও সেই নির্বাচন সম্পর্কে জানেন। আমরা এখন আসলে কোন ধরনের নির্বাচনের দিকে এগুচ্ছি? আমরা আগের 3 নির্বাচন থেকে কি শিক্ষা নিয়েছি? সেই শিক্ষাগুলো কি আমরা এই যে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, তফসিলি পিরিয়ডের মধ্যে আমরা আছি, এর মধ্যে কোনো গুণগত পরিবর্তন কি আপনি দেখছেন? খুবই কম। আমি এখানে কোনো পজিটিভ উত্তর দিতে পারছি না। যে 3টা নির্বাচন সংগঠিত হয়েছিল হাসিনার আমলে ইঞ্জিনিয়ারিং করে, ওই নির্বাচনগুলো সংগঠন করার জন্য যে ধরনের আমলাতন্ত্র ছিল, যে ধরনের ব্যক্তিরা বা যে ধরনের সিস্টেম বা যে ধরনের প্রতিষ্ঠান কাজ করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর কতটুকু সংস্কার হয়েছে সেটা প্রশ্ন থাকলো। আমরা এখনো জানি যে আলটিমেটলি আমাদের আমলাতন্ত্র এখনো কোনো আসন্ন ক্ষমতার দিকে হেলে যায়, ঝুলে যায়।
তারা এখনো পর্যন্ত যে ধরনের নৈর্ব্যক্তিকভাবে তারা পেশাদারিত্বের সাথে নির্বাচন কন্ডাক্ট করবেন, সে ধরনের কোনো উদাহরণ আমাদের সামনে পড়েনি। অন্তত গত ১.৫ বছরের আচরণে আপনি জেনে থাকবেন। ১ম এই আমরা সমালোচনা করেছিলাম যে পুরাতন আইনের উপর ভিত্তি করে এই নির্বাচন কমিশনটা হয়েছে এবং নির্বাচন কমিশনের যে অদক্ষতা, যে অসততা, ভুরি উদাহরণ আছে গত ১-১.৫ বছরে। তো এই শঙ্কাটা থেকেই যায় যে তারা আসলেই পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে কিনা। কারণ আপনার যে আমলাতন্ত্রের মাধ্যমে যে লোকেরা নিয়োগপ্রাপ্ত হয়েছিল আপনার হাসিনার আমলে, যারা ওই সময় তাদের মেরুদণ্ডের প্রমাণ দিতে পারেনি, দাঁড়াইতে পারেনি দেশের জন্য, যে শপথ নিয়ে তারা আল্টিমেটলি সিভিল সার্ভিসে জয়েন করেন, সেই শপথ ভঙ্গ করে তারা ওই ধরনের নির্বাচনে আল্টিমেটলি শেখ হাসিনাকে, ফ্যাসিবাদী কাঠামোকে সহযোগিতা করেছেন। তাদের সবাইকে কি আমরা বের করে দিতে পারছি? তাদেরকে কি শাস্তির আওতায় আনা গেছে? অফকোর্স না। এবং সেগুলো উদাহরণই আমরা এখনো পর্যন্ত দেখে যেতে পারছি। সুতরাং আমাদের আশার তেমন কিছু নেই এবং এটা অত্যন্ত দুঃখজনক যে বিপ্লব পরবর্তী এই সরকার, যেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের সংস্কারটাকে, সেটা করা যায়নি। আমি শুধু আমার উদাহরণ দেই। এই যে তফসিল ঘোষণা হওয়ার পর যে শুধুমাত্র নির্বাচনের যে প্রার্থী যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেখানে আপনি যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন। যেটা আমি সিলেটে প্রেস কনফারেন্স করে বলেছি যে বিভিন্ন ব্যক্তিকে ভিন্নভাবে ট্রিট করা হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, আজকে ন্যাশনাল টেলিভিশনে জনাব তারেক রহমান সাহেব ১৭ বছর বাইরে ছিলেন। উনার দ্বৈত নাগরিকত্ব আছে কি নেই, উনি ব্রিটিশ নাগরিক ছিলেন বলে আমরা জানি, ইন্টারনেটে একটা প্রমাণ আছে। তো এটার ব্যাখ্যা কেন জনাব তারেক রহমান দেবেন না? বা আমরা যে সুশীল সমাজ বা যে আমরা সাংবাদিক সমাজ, আমরা কেন জিজ্ঞেস করতে পারবো না? বা নির্বাচন কমিশনের যে অফিসার ঢাকা ১৭-তে আছেন, উনি কেন এই প্রশ্ন করেন না যে যে ঘরটা আছে যেখানে লেখা আছে যে আপনি কি দ্বৈত নাগরিক ছিলেন, হ্যাঁ অথবা না, এটা ফিল আপ করা হয় নাই, এই প্রশ্ন কি করতে পারবেন? দ্বিতীয় উদাহরণ হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, শিল্পপতি, অনেক অনেক বড় লোক মানুষ। ওনার ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে? সবাই জানে উনি দ্বৈত নাগরিকত্ব ওনার ছিল, কিন্তু আমরা দেখেছি মনিরা হক, ফ্যানি ৩-এর যে রিটার্নিং অফিসার, উনি প্রশ্ন করেননি যে আপনার প্রমাণ কোথায় যে আপনি আপনার দ্বৈত নাগরিকত্ব আপনি ত্যাগ করেছেন, সেগুলো জিজ্ঞেস করা হয়নি। অন্যদিকে আমার ক্ষেত্রে এখানে এবং কম্পেয়ার করা হলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমার ক্ষেত্রে বলা হয়েছে যে হোম অফিস ইংল্যান্ডের কেন খোলা না। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের যে অফিসাররা আছে, হঠাৎ করে আমরা এটা আশা হয়তো করা উচিত না যে তাদের খুবই মেরুদণ্ড গজাবে এবং তারা নৈর্ব্যক্তিকভাবে একটা নির্বাচন তারা কন্ডাক্ট করতে পারবেন, সেই আশঙ্কা আমার আছে এবং সেই আশঙ্কা প্রত্যেকটা দলের আছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ট্রিট করা হচ্ছে একটা বড় দলকে, যাদেরকে বলা হচ্ছে যে তারা আসন্ন সরকার গঠন করবে, বা হবু প্রাইম মিনিস্টার হিসেবে কাকে কি ধরনের প্রটোকল দেওয়া হচ্ছে। লজ্জাজনক বিষয় হচ্ছে যে এগুলো নিয়ে এখন প্রশ্ন করা হয় না যে কোনটা, এটা কেন কিংস পার্টির আচরণ হয় না যখন আপনার রাষ্ট্রের এত টাকা খরচ করে একটা দলের একজন চেয়ারম্যানকে এত প্রটোকল দেওয়া হচ্ছে। এতে আপনার উত্তরটা পেয়েছি। আমরা একটু ঘুরে আসতে চাই, আজমল জিহাদের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি এতেশামের কথাও শুনছিলেন, ভোটের মাঠে আপনাদের কি অভিজ্ঞতা? ধন্যবাদ আমাকে যমুনা টেলিভিশনে সময় দেওয়ার জন্য, দর্শকের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন যমুনা টেলিভিশন এই মুহূর্তে। আমাদের ইলেকশনের যেই অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলেন, প্রথম কথা হচ্ছে যে আমরা 3টা নির্বাচন পরপর দেখলাম বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে, যে 3 রকম ছলচাতুরতার মাধ্যমে পুরো দেশকে একবারে নেকেডভাবে রাজনৈতিক যে বিষয়গুলো মানুষের সামনে তুলে আসলো একদম। এর মধ্যে আমরা দেখলাম যে এই 3টা নির্বাচনেই সরকার বলল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী সঠিক। আমরা দেখলাম যে বাংলাদেশের সংবিধান বলছে ইটস এ গুড ইলেকশন, বাট মানে অল পিপল অফ বাংলাদেশ সেড ইটস এ ব্যাড ইলেকশন। তো এরকম
তিনটা ইলেকশনই যখন সমগ্র বাংলাদেশের মানুষ বলছে ইটস এ ব্যাড ইলেকশন, কিন্তু সাংবিধানিকভাবে এটা বৈধ হয়, বাংলাদেশের সেই বয়ান দিয়ে তারা তিনটা ইলেকশন করলেন। এরপরে সেই সংবিধান যে পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হইল। এখানে সংস্কারের নামে নানান আমরা সময়ক্ষেপণ বা তালবাহানা দেখলাম, কিন্তু আমরা দেখলাম নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত যে গ্যাপগুলো রয়ে গেছে, যেমন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে 1% ভোটার তাকে দেখাতে হবে, যদি 1% ভোটার দেখাতে হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে গোপন ব্যালটের কথা বলা হচ্ছে সেটার সাথে এটা লঙ্ঘন হয়। গোপন ব্যালটটা তো ওপেন হয়ে গেল, কে কে আগেই ভোট দিবে সেটা হয়ে গেল। সুতরাং এইগুলো সংস্কার ছাড়া, এই প্রস্তাবনাগুলো নতুন করে বিবেচনা ছাড়া একটা নতুন ভাবে নির্বাচন করা এবং সেই একই ফরম্যাটে একই আলোকে যখন নির্বাচনটা হবে, তখন আমার কাছে মনে হচ্ছে যে একটা টর্চার সেলে যদি একটু বাটন চাপার লোকটাকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে টর্চার বন্ধ হবে না কখনোই। তো সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার মতো একজন বাটন চাপার লোক পরিবর্তন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসালেই সে যত বড় বিজ্ঞ বাটন চাপার লোকই হোক না কেন, টর্চার সেল টর্চারই হবে। তো সুতরাং বাংলাদেশের সামগ্রিক যে পরিবর্তনের যে জায়গাগুলো, সেগুলো না পরিবর্তন করে বা বিশেষ করে নির্বাচনের পদ্ধতি, এর মধ্যে যে গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো পরিবর্তন না করে, সংস্কার না করে যে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এই যে আপনি বলছিলেন এই বাটন চাপার লোকগুলো ঠিক আছে কিনা, এর আগের তিন নির্বাচনের ব্যাপারে তো যেই কমিশন রিপোর্ট আমরা দেখছিলাম সেখানে তো সবকিছুই আসলে ম্যানিপুলেশনের মধ্যে চলে গিয়েছিল। এখন কি বাটন চাপার লোক ঠিক আছে কিন্তু বাটনগুলো ঠিক নাই, সংস্কার হয় নাই, এমন কিছু বলছেন? বাটন চাপার লোক, এটা যদি আপনি একটা রোবটরেও দেন সে একই রকমভাবে ক্লিক করবে, কিন্তু ফাংশনগুলো তো আমাদের ঠিক নেই। তো এখানে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় একটা রোবট নিয়ে আসতাম, তাকে বসায় দিতাম, তিনিও মনে হয় একই রকম রোল প্লে করতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সালাউদ্দিন আইয়ুবের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনারা তো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন করেই আসছেন, প্রশাসন একদিকে ঝুঁকে পড়ে আছে এমন অভিযোগ আপনারা করে আসছেন। আগেরই নির্বাচনগুলোর মতো এমন কোনো কিছু হওয়ার শঙ্কা আছে কিনা, নাকি বিরোধিতার জন্যই বলে যাওয়া, কোনটা? সালাউদ্দিন আইয়ুব কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? আমরা একটু আজিজুল বারী হেলালের কাছ থেকে ঘুরে আসি এর মধ্যে। হেলাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অতীতের ওইসব নির্বাচনের মতো আরেকটা কোনো কিছুর দিকে দেশ যাচ্ছে কিনা? আপনাদের যুগপৎ সঙ্গী নুরুল হক নূর, তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আমরা জিতেই গেছি, 12 তারিখ শুধুমাত্র আনুষ্ঠানিকতা। আজিজুল বারী, হেলাল। আজিজুল বারী, হেলালকে চাচ্ছি। আজিজুল বারী, হেলাল, আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করি। সেটা হচ্ছে, অতীতের যেই তিন নির্বাচনের তদন্ত কমিশন রিপোর্ট আজ হাতে এসেছে, আপনারা শুরু থেকেও যেগুলো বলে এসেছেন এই বিষয়গুলো তো উঠে এসেছেই। একটি বিষয়ে যে আমরা কি এমনই অথবা কাছাকাছি এমন আরেকটা কোনো নির্বাচনের দিকে যাচ্ছি? আপনাদের যুগপৎ সঙ্গী নুরুল হক নূর, তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন যে আমরা জিতেই গেছি, 12 তারিখ শুধুমাত্র আনুষ্ঠানিকতা। দেখুন, আমি এতক্ষণ দুইজনের বক্তৃতা শুনলাম, আপনার বক্তৃতাও শুনলাম। আমার বক্তব্য হলো যে আগামী নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলেন, আগামী নির্বাচনটাকে বিতর্কিত করলেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান কি সার্থক হবে, নাকি আপনার গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির একটা বয়ান তৈরি করা হচ্ছে? এখন আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশন, তারপর আপনার ল এনফোর্সিং এজেন্সিস, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো আপনি বলছেন যে কারো প্রতি বায়াস, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই কথাগুলো কিন্তু আজকের কথা না, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই কথাগুলো চলে আসছে। আমাদের এইগুলোকে ঠিক করতে হবে। এখন এইগুলো সব ঠিক করে নির্বাচন করবেন, সেই আলোচনা কিন্তু আমরা ঐক্যমত কমিশনে করেছি।
গত 1 বছর ধরে এই আলোচনা করেছি। এখন যদি আপনি পেছন থেকে লাগাম টেনে ধরতে চান যে নির্বাচন না করে আমরা একটা অনির্বাচিত সরকারকে রেখে আরেকটি আনসার্টেন অবস্থার মধ্যে চলে যাব, তাহলে ঠিক হবে না। এই জন্য আমি তাদেরকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, ল এনফোর্সিং এজেন্সিকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, সরকারকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। সবচেয়ে বড়, আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এমপি প্রার্থী হয়েছি বা আমাদের যে সমস্ত দল, এই সব দলকেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা সম্প্রীতি ভাব তৈরি করে নির্বাচনটা করতে হবে। এবং সেই পরিস্থিতি যে বাংলাদেশে বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আমার নির্বাচনী এলাকায় একটা উঠানে বসে কথা বলছি, যেহেতু আমি কোনো বিল্ডিং এখনো ঢুকতে পারিনি। আমি দেখলাম নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে আপনাদের আমার এলাকায় খুলনার বিভিন্ন অঞ্চলে হচ্ছে। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন, কারো দ্বৈত নাগরিক নিয়ে প্রশ্ন, কারো প্রোটোকল নিয়ে। এইগুলো আমি মনে করি জামাত ইসলামী বা এতে সামনে এনসিপি করে, এনসিপির এদের একটা করা উচিত, ওই যে প্রেস কনফারেন্স যোগ হয়, প্রেস কনফারেন্স করে বলুন যে বললেন এইটা আপনার ভাবে বলুন। বিচ্ছিন্ন ভাবে এভাবে কথা বলছেন, কিন্তু আপনারা দেখুন যে আগামী নির্বাচনটাকে যদি আমরা অ্যাকসেপ্টেবিলিটি না করতে পারি, ফেয়ার শুধু হলে হবে না, এটাকে অ্যাকসেপ্টেবল টু অল, ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি হতে হবে। তা না হলে কিন্তু 24-এর শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এখন আমরা বলছি যে নির্বাচনে যেন সমস্ত দল সমমর্যাদার সাথে করতে পারে, সেটা দেখেন। এই ব্যাপারে সবাই একমত। আপনি আপনার যে নির্বাচন কমিশন যে আপনার প্রার্থিতা বাছাইয়ে যে সমস্যাগুলো বলা হলো, এখানে আপনি দেখবেন যে নির্বাচন কমিশন কোন ইল মোটিভ থেকে, কোন ইন্টেনশন থেকে কাউকে বাদ দিচ্ছে কি বাদ দিচ্ছে না। যেমন নেতেশাম বললো অমুকেরটা এমক চাওয়া হয়নি, তমুকেরটা অমুক চায়নি। এই কথাগুলো আমি অনুরোধ করব যে আপনি জাতীয়ভাবে আপনাদের দল প্রেস কনফারেন্স বলুক। আপনারা যে প্রোটোকলের কথা বলছেন, বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেনি, এমন কোন দল নেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেনি। তারেক রহমানের বাংলাদেশের আগমনকে স্বাগতম জানিয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল। এখন তার স্ট্যাটাস নিয়ে আপনারা যারা প্রশ্ন করছেন, আমার অনুরোধ থাকবে আপনারা কেন্দ্রীয় ভাবে আপনাদের দল থেকে এগুলো করেন। আপনাদের দল যদি তার কাছে তাকে সম্মান করছে, নেতা হিসেবে তার আগমনকে স্বাগতম জানাচ্ছে, আপনি করতে পারছেন না, আপনার উচিত আপনার দলকে এগুলো বলা। আজিজুল বারী হেলাল, একটা বিষয় আপনি যে প্রশ্নটা তুললেন এটার উত্তর অবশ্যই আমি কিছুক্ষণ পরেই আমি এহতেশামের কাছ থেকে নেব। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তারেক রহমান তিনি চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, তিনি যখন দেশে আসলেন তারপরে কি প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে কি আপনি কি মনে করছেন না অথবা দেখছেন না যে তারা নিজ থেকেও কিছুটা একটু আগ্রহী হয়ে ঝুঁকে পড়ছে, এমন কোনো কিছু চোখে পড়ছে কিনা? প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আপনার পৃথিবীর এমন কোন শাসন নেই যে সে আপনার নিউট্রাল ভূমিকা, মানে নিউট্রাল বলতে নিউট্রালের সংজ্ঞাটাও আমার কাছে খুব আপনার ফ্লেক্সিবল মনে হয়। প্রশাসনের ব্যক্তিদেরকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। এখন প্রশাসনের ভিতরে কিন্তু আগের ভূত, যেটা বলে গেছে, আগের ভূত কিন্তু আছে, তাদের কোনো ইল মোটিভ থাকতেই পারে, তাদের কোনো ইল মোটিভ থাকতে প্রশ্নবিদ্ধ করবার জন্য। কিন্তু আমাদের রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দলের নেতা কর্মী এবং জনগণ যদি ভোটের মাঠে স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকে, কোন ইল মোটিভকে আপনাদের এই নির্বাচনকে বলছি প্রশাসনের ভিতরে সমস্যা রয়েছে, সমাধানের জন্য চেষ্টা করতে হবে বা নির্বাচনের রাজনৈতিক কর্মী এবং জনগণকে এই প্রস্তুত করতে না পারে। যেমন লটারির মাধ্যমে আপনার পুলিশের এসপি বদল হয়েছে, কিন্তু ডিসি বদল হয়েছে সিদ্ধান্তের উপরে। এইগুলো নির্বাচন কমিশন কিভাবে করেছে জানি না, কারণ কি আপনি তো
এতদিন যারা প্রশাসন ছিল তাদেরকে যদি বাদ দিয়ে নতুন কাকে কি আপনি করবেন? আমি তো দেখলাম প্রিজাইডিং 17 বছরে যারা ছিল তারা থাকতে পারবে না। আমার মানে প্রশ্ন জাগলো, থাকবে কারা? সেই লোক তো রিক্রুট করতে হবে। আপনি এগুলো এই অসম্ভব কথা বলে তো হবে না। এখন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দিচ্ছে, আমি দেখলাম এটা গত 17 বছরও ছিল। নতুন যারা রিক্রুট হয়েছে এই শিক্ষক বা ব্যাংকের চাকরি, তারাও আছে। এখন এই সব বিষয়কে আপনি ঠিক করতে গেলে রাজনৈতিক কর্মী এবং জনগণকে সচেতন হতে হবে। এছাড়া আপনি নিয়ম ধারণ করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু এখন যে সমস্যার মধ্যে আমরা রয়েছি, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, একটা রূপান্তরের মধ্যে রয়েছি। এখন আপনি এত ব্যাকরণ দিয়ে চললে হবে না। আমাকে নিয়মটা করতে হবে যাতে সবাই সমান অংশগ্রহণ করতে পারে, যাতে ভোট দানে কেউ বাধা না পায়। এইটা হলো বড় জিনিস। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও একটু ফিরতে চাই আজমল জিহাদের কাছে। আপনি যে বাটন এবং ফাংশনের কথা বলছিলেন, হেলাল ভাই যেটিকে বলছিলেন যে একেবারেই গ্রামাটিক্যাল সব কিছু চেঞ্জ হয়ে যাবে না, একদম শেষ কথাটা যেটা, এর উত্তরে কি বলবেন? আমার সহ আলোচক আজিজুল বারী হেলাল ভাইয়ের কথা শুনলাম। তিনি বিজ্ঞ রাজনীতিক, এই দেশের একজন। কিন্তু রাজনীতি মানে কৌশল, কিন্তু কৌশলটা যদি সত্যিকারের নীতির চাইতে উপরে হয়ে যায়, তখন সেটা একটা অনৈতিক ম্যাটার হয়ে দাঁড়ায়। আমি বলতে চাই, যেমন বাংলাদেশের রাজনীতিতে যতগুলো ফাংশন এই পর্যন্ত কাজ করেছে, সেগুলো প্রশ্নবিদ্ধ। যখন সেই প্রশ্নবিদ্ধ ব্যবস্থা রেখেই আজিজুল বারী হেলাল ভাই কীভাবে আরেকটা নির্বাচনের স্বচ্ছতা করতে পারেন বলে আমি জানি না। তিনি সত্যি তার দলের জায়গা থেকে শুধু কোনো কায়দায় একটা ক্ষমতায় যাওয়ার যদি চিন্তা থাকে, তাহলে সেটা ভিন্ন আলাপ। কিন্তু যদি সত্যিকারের জনগণের মঙ্গলার্থে কোনো কিছু চিন্তা করা হয়, তাহলে সেটা একটু জনগণের পক্ষের কাজ হইতে হবে। যেমন আমরা ইতোমধ্যে দেখেছি, এই যে আপনি একটু আগে বললেন বিএনপির শরিকের মধ্যে একজন, তিনি বললেন যে আমরা 12ই ফেব্রুয়ারি শুধু সময়ের অপেক্ষা, আমরা তো জিতেই গেছি, এরকম একটা জায়গা। তো বিএনপি বিক্রি করছেন পার্লামেন্টের সিট, জামাতকে বিক্রি করতে দেখছি জান্নাতের জায়গা। সুতরাং ভেস্ত আর পার্লামেন্টের সিট বিক্রির যে প্রক্রিয়া চলছে নির্বাচনে, এটা একটা নতুন প্রক্রিয়া আবার নির্বাচনের। কিন্তু জনগণের জন্য কি হলো? আমাদের প্রশ্ন হচ্ছে, জনগণের যে জনম্যান্ডেট, যেটার জন্য বিপ্লব হলো, যেটার জন্য এতগুলো প্রাণ গেল, এতগুলো অঙ্গহানি হলো, সেই প্রাণ আর অঙ্গহানির বিনিময়ে বাংলাদেশের নতুন কি অর্জন হলো? বাংলাদেশে নতুনভাবে যে যাত্রা শুরু করার কথা ছিল, সেই জায়গাটা কোথায়? আজকে আমার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা ছিলেন বা বিশ্বাস করেন, তাদেরকে লিস্ট তালিকা ধরে ধরে ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, এবং কেউ যদি 24-এর গণহত্যার সাথে যুক্ত থাকেন, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এক চুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কোনো ওয়ারেন্ট নেই, তাকে রাতে বাড়িতে যেয়ে হয়রানি করবেন, বাড়িতে ঘুমাতে দেবেন না, দেশে থাকতে দেবেন না ভোটাররা, তাহলে তো এটা নির্বাচন আয়োজন মাত্র, কিন্তু নির্বাচনে ভোটার উপস্থিতির কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের মধ্য থেকে সদিচ্ছা আমরা দেখছি না। আমরা চাই আপনার এই যমুনা টিভির মাধ্যমে এই কথাটা নির্বাচন কমিশনকে নোটিশ করতে, যে আপনারা ভোটারদেরকে, সর্বোচ্চ ভোটারদের উপস্থিতির ব্যবস্থাটা করেন। সকল ভোটারের সহ অবস্থান এবং যার পেশি শক্তি বেশি, তাদের জন্য সব রকমের ব্যবস্থা, মার্ট ওপেন সেখানে। আর যাদের একটু কমজোরি, যারা জনগণের পক্ষের শক্তি হিসেবে আসতে চান এই গণ অভ্যুত্থানের পরে, তাদের জন্য একটা মসৃণ বা একটা ভঙ্গুর পথ রেখে নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না। সুতরাং আমরা চাই নির্বাচনে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হোক এবং সকল ভোটারের একটা উৎসব মুখর ভোট হোক, যেটা আমরা বিগত 3টে ইলেকশনে মিস করেছি। সুতরাং বাঙালির যে একটা উৎসব ছিল, ভোট উৎসব, সেই ভোট উৎসবটা আমরা ফিরিয়ে দিতে চাই। সকলের সমান আজমল জিহাদ থাকবেন আমাদের সঙ্গে। আমরা কি সালাউদ্দিন আইয়ুবীকে পেয়েছি? আমরা সালাউদ্দিন আইয়ুবীর কাছে যেতে চাই এ পর্যায়ে। জি, আপনারা লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনের দিকে ঝুঁকে পড়া নিয়ে অনেক অভিযোগ করে আসছেন এবং এখনও সেই অভিযোগগুলো করছেন। আগের নির্বাচনগুলোর মতো অথবা কাছাকাছি এমন কোনো কিছুর শঙ্কা দেখছেন কিনা, নাকি শুধু বিরোধিতার জন্যই বলে যাওয়া? আজিজুল বারী হেলালও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন।
আহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সহ-আলোচকবৃন্দ। আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একাধিকবার সাংবাদিক সম্মেলন করে, বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে সরাসরি সাক্ষাৎ করে বোঝানো হয়েছে মূলত ভোটারদের ভয়ভীতি মুক্ত একটি ভোট গ্রহণ, ভোট প্রদান এবং ভোট সংরক্ষণের যেই সিদ্ধান্ত বা নিশ্চয়তা, সেটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হলো প্রশাসন যেন জবাবদিহিতামূলক, স্বচ্ছ, সুন্দর এবং কোনোভাবে একপেশে না হয়, এই বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে। সেক্ষেত্রে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে ইতিমধ্যে। এতেশাম ভাই খুব সুন্দর করে বলেছেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশাসন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ একটা বড় দলের ব্যাপারে খুব স্বচ্ছ সুন্দরভাবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে তারা তাদের সেই দলের সমর্থন পুষ্ট একজন ব্যক্তির মতোই আচরণ করেছে প্রশাসন, আর সকলের সাথে বিরূপ আচরণ তারা করেছে। এই যে দ্বৈত আচরণ, দ্বৈত নীতি, এইটাই নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের একটা অন্তরায় বলে বলা যায়। দ্বিতীয় হলো সর্বক্ষেত্রে প্রশাসনের মূল অঙ্গ আমি মনে করি পুলিশ। পুলিশের এখন একটা বিরাট অংশ সরকারি বাহিনীর মতোই একটা বড় দলের বাহিনীর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। আমাদের কিছুক্ষণ আগে তিনি আলোচনা করলেন, তিনিও বলছেন যে কোথাও কোথাও কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে তালিকা করে, যাদের বিরুদ্ধে মামলা নাই। এটাতে শুধুমাত্র একটা দলকে করা হচ্ছে এরকম নয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরেও কোথাও কোথাও প্রশাসনকে এখন পর্যন্ত ব্যবহার করা যাচ্ছে। এই যে প্রশাসন ব্যবহৃত হচ্ছে অন্যায়ভাবে, নীতিহীনভাবে, এইটা কিন্তু ছিল একটা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ, সেই ফেসিবাদের একটা চিহ্ন বা চিত্র। আমরা তখন নিজেরা নির্যাতিত হয়েছি, মামলা জর্জরিত হয়েছে, এটা দেখেছি। আমি আমার আসনের কথাই যদি বলি, আমার আসনে আমার একজন প্রার্থী ছিল যিনি 2018 সালের নির্বাচনে তিনি তার হলফনামে উল্লেখ করেছেন যে তিনি এলএলবি পাস এবং তিনি সার্টিফিকেট সহ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবার তিনি অংশগ্রহণ করে দেখিয়েছেন যে তিনি কোনো পড়াশোনা করেননি, অর্থাৎ স্বশিক্ষিত। এই ব্যাপারে তাদেরকে আবেদন করার পরেও সরাসরি যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি সেখানে বলেছেন স্বশিক্ষিত বলতে কি বোঝায় সেটা আমি না বোঝার কারণে আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে রাজি নই। তিনি এটা আলোচনা না করেই তিনি এই নোটটা দিয়ে তার এটি বৈধ হিসেবে ঘোষণা করেছেন। এই যে একজন রিটার্নিং অফিসার এই ব্যাপারে বলা যায় এড়িয়ে গিয়ে তাদেরকে বাড়তি সুবিধা দিলেন, এটা লেভেল প্লেইং ফিল্ডের নানা দিক থেকে অন্তরায়। আমরা প্রচার প্রচারণার ক্ষেত্রে দেখি যে তারা একটা গ্রুপকে বিশেষ সুবিধা দিচ্ছে, এখন পর্যন্ত ব্যানার, ফেস্টুন, লিফলেট অনেক কিছু রয়েছে, আরেক দলকে বা সকজ নোটিস করছে যে আপনাদের কেন সরানো হচ্ছে না, অথচ তাদেরগুলো এখনো সরানো হয়নি। তারা এখনো বড় বড় সমাবেশগুলো করে যাচ্ছে, ভোট যাচ্ছে, যেটা আচরণবিধির লঙ্ঘন, তাদেরকে জানানোর পরে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আমার একটা প্রশ্ন আছে আপনার এই কথা প্রসঙ্গেই, যেটি আসলে মনে আসলো, সেটি হচ্ছে আজকে জামায়াতে ইসলামের আমির তিনি ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সংবাদ মাধ্যমে তিনি যে কথাগুলো বললেন, সেখানে তিনি বললেন মা বোনদের সিকিউরিটির ব্যাপারে জামায়াত অ্যাটেন্টিভ, এবার দেশের মা বোনেরা জামায়াতকে বেছে নেবে। তারপর তিনি অভিযোগ করলেন নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, মা বোনদের হিজাব খুলে নেওয়া হচ্ছে তারা যখন প্রচারণায় যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এখন তো প্রচারণা করার কথা না, আপনাদের মা বোনরা ঘরে ঘরে কেন যাচ্ছে? আপনি আচরণবিধির বিষয়গুলো যদি খেয়াল করে দেখবেন, শুধুমাত্র জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা এখানে প্রাসঙ্গিক নয়। আমরা গত কয়েকদিন আগে যকসু নির্বাচনে দেখেছি, যকসু নির্বাচনে ওইখানের একজন ভোটার তিনি সেখানে গিয়েছেন ভোট দিতে, ভোটের কাজে অংশগ্রহণ করতে। আপনি যকসু নির্বাচনের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মিলাচ্ছেন? শুধুমাত্র যকসুতে নয়, আমি আমার আসলে একটা ঘটনা বলি। ব্যক্তিগত কাজে আমাদের একজন দায়িত্বশীলের ওয়াইফ তিনি পাশের বাড়িতে যাচ্ছেন, সেখানে তাকে দাঁড়িয়ে বোর করে বলা হয়েছে যে আপনি কেন জামাত করেন, আপনি জামাত করবেন না, ভবিষ্যতে করলে আপনার বোরকা খুলে নেওয়া হবে, আপনার হাত পা ভেঙে দেওয়া হবে। তিনি ভোটের কাজে সেখানে বের হননি। এরকম অনেক জায়গায় ঘটনা। এটা কি এই যে তফসিল ঘোষণার পর আপনার আসনে যেটা বলছেন? জি জি জি, তফসিল ঘোষণার পর এই অবস্থা হয়েছে, এটা বলেছে আপনাদেরকে? হ্যাঁ, এই আমি যে ঘটনা করছি এটা ব্যক্তিগত কাজে তিনি বেরিয়েছেন, এবং এটা গত 3 দিন আগের ঘটনা। 3 দিন আগের ঘটনা, তিনি ব্যক্তিগত কাজে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছেন, পাশেই দাঁড়িয়ে থাকা দুইজন একটা বড় দলের কর্মী তারা বলছে যে আপনি জামাত ইসলাম করেন, আপনি জামাত ইসলাম করতে পারবেন না, আপনি বোরকা পরে এই এলাকায় ঘুরতে পারবেন না, বোরকা পরে আপনি ধর্মের নামে রাজনীতি করছেন, এই কথাগুলো বলে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। জি, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে। আজিজুল বারী হেলাল, এই শেষ প্রশ্নের উত্তরটা যদি আপনার কাছে জানতে চাই, এমন হচ্ছে নাকি আসলে?
আমরা আজুল বাড়ি হেলালকে পাচ্ছি না, আমরা একটু যেতে চাই এহতেশামের কাছে আরেকবার। এহতেশাম, আমরা হেলাল ভাইয়ের কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো কিছুক্ষণ পর। এহতেশাম, আপনার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন আজুল বাড়ি হেলাল। জি, আমি ওইগুলোর উপর আমি একটু আলোকপাত করি, আপনি যদি এলাও করেন। প্রথমে হচ্ছে যে আমি পূর্ণ সম্মান রাখি বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান যেটা আছে এটা আনকোয়েশ্চেনেবল, এটা প্রশ্নাতীত। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এই দেশের প্রতি, বেগম খালেদা জিয়ার অবদান এই দেশের প্রতি, কিন্তু এর মানে না যে আমরা এরপরেও জনাব তারেক রহমান, ওনাকে অফকোর্স আমরা অভিনন্দন জানিয়েছি, চেয়ারম্যান হয়েছেন, দেশে ফেরত এসেছেন, এগুলো সবগুলি আমরা স্বাগতম জানাই। কিন্তু এর মানে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমি নাগরিক হিসেবে, আমি শুধু নাগরিক না, আমি একটা পার্টির, আমি একজন প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক, এবং আমি একটা ন্যাশনাল টেলিভিশনে এই প্রশ্ন করতেই পারি যে হবু প্রধানমন্ত্রী হয়ে কেন এই জবাবদিহিতাটুকু নিজ থেকে আসবে না একটা বড় দলের বড় চেয়ারপারসনের বা ওনার সমর্থক বা অন্যান্য নেতাকর্মী যারা আছেন। এটা তো একটা ওপেন সিক্রেট, এটা একটা পাবলিকলি অ্যাভাইলেবল ডকুমেন্টে ভুল ক্রমে হতে পারে বলা হোক। তাহলে 2015 সালে যে ব্লুবার্ড কনসালটেন্সি, একটা যে কনস্ট্রাকশন, একটা কন্ট্রাক্টর ফার্মের ডাইরেক্টর হিসেবে যে ওনার জাতীয়তা ব্রিটিশ হিসেবে লেখা হয়েছে, এটা ভুল লেখা হয়েছে। অন্তত যে এটা ভুল লেখা হয়েছে সেটা বিশ্লেষণ করা হোক, সেটা প্রেজেন্ট করা হোক জাতির কাছে। এই জাতি তো এতটুকু জানার অধিকার আছে নাকি? আমাদের মূল স্ট্রাগলটা হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আমাদের গণতন্ত্রের সব থেকে বড় বাধা হচ্ছে পরিবারতন্ত্র। আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে একটা পরিবার বা একজন ব্যক্তি যখন বড় হয়ে যায় তখন রাষ্ট্র আর আগাতে পারে না। এটা আমরা দেখেছি শেখ হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার থেকে। সেই সমান রিপিটেশনটা হওয়া হবে লজ্জাজনক, যেখানে আমরা জানি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কিরকম সৎ একজন ব্যক্তি ছিলেন। উনি কখনোই চাইতেন না যে পরিবারতন্ত্র এখানে এস্টাবলিশ হোক। উনি মেরিটোক্রেসিতে পছন্দ করতেন। উনি কখনোই চাইতেন না যে ওনার ছেলে পরে ওনার নাতি এগুলো আমরা যাতে এগুলো আনকোয়েশ্চেনেবলি প্রশ্নের ঊর্ধ্বে যেন তারা যেতে না পারেন। কিন্তু আমরা যে ধরনের আচরণ এখনো অলরেডি দেখতে পাচ্ছি, মানুষ তার নুয়ে পড়ছে, পায়ে ধরে সালাম করছে তাদের থেকে ছোট বয়সী। জনাব তারেক রহমান অনেক বয়সে হয়তো ছোট হবেন, যে লোকেরা ওনার পায়ে পড়তে চাইছিল। এটা অ্যাভাইলেবল। এই ধরনের যে সংস্কৃতি, তিনি কিন্তু ওই বিষয়টা রিজেক্টও করেছেন, এবং আপনি আরেকটা প্রোগ্রামের কথা জানেন কিনা সেখানে কিন্তু তিনি এমনও বলেছেন যে মাননীয় শব্দটা তার বেলায় যাতে ব্যবহার না করা হয়। আচরণ আমরা দায়িত্বশীলতার আচরণ আমরা আশা করি যে বড় রাজনৈতিক দল যারা আলটিমেটলি সরকার গঠন করবে, আজুল বাড়ি হেলাল ভাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তারা তাদের দ্বিচারিতা থেকে বের হয়ে আসতে হবে। এখনো পর্যন্ত কেন স্পষ্ট করে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা যে আমরা সংস্কার চাই, কাঠামোগত সংস্কার চাই, একদিকে বলা হয় না বলার কোনো অপশন নাই। এহতেশাম, আমরা এই বিষয়টা নিয়ে ঠিক এর পরের অংশে আমরা এর পরের অংশে কথা বলবো। আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যেতে চাই খুব সংক্ষেপে। সেটি হচ্ছে আমাদের সঙ্গে জামায়াতের যিনি আছেন সালাউদ্দিন আইয়ুবী, তিনি একটু অভিযোগ করলেন। তিনি বললেন যে তাদের আসনে জামায়াতের নারী কর্মী তিনি কোনো কারণে ব্যক্তিগত কাজে বেরিয়েছেন, কিন্তু তাদেরকে নাকি হেনস্থা করা হচ্ছে, ট্যাগিং দেওয়া হচ্ছে জামায়াত বলে। আপনাদের ওইখানে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা? এমনটা কি হচ্ছে আসলে? সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যেটি বলছিলাম, আপনাদের ওই মা বোনদের ভোটের কথা যেটি উঠে এসেছে, জামায়াত আমির আজ বললেন যে মা বোনেরা এবার আপনাদেরকেই বেছে নেবেন। আপনারা এই নির্বাচনে একজনও প্রার্থী দিতে পারলেন না নারী, এটা কেন হলো? আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের ভূমিকাটা নানাভাবেই বেশ অনস্বীকার্য ছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর যে অবকাঠামো রয়েছে, জামাত ইসলামের যে কমিটি রয়েছে, সেন্ট্রাল কমিটি, এই কমিটিতে জামাত ইসলামী ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে একাধিকবার বলেছে সবচেয়ে বেশি নারী সংখ্যা রয়েছে সেখানে, প্রায় 38%-এর বেশি নারী রয়েছে। নারীদের মধ্যে থেকে কেন নির্বাচনে প্রার্থী দেওয়া গেল না? জানেন যে প্রার্থিতার বিষয় আসলে যিনি প্রার্থী হবেন, বাংলাদেশ জামাত ইসলামী যিনি প্রার্থী হবেন, তার একটা প্রক্রিয়া মেনটেন করা হয়। আপনারা জানেন, আপনারা কতটুকু জানেন জানি না। বাংলাদেশ জামাত ইসলামী সংশ্লিষ্ট যে কনস্টিটিউন্সি থেকে কাউকে প্রার্থী দেওয়া হয়, সেই প্রার্থী কে হবেন তার উপর বাংলাদেশ জামাত ইসলামী সুনির্দিষ্ট কিছু
নীতিমালা বা পদ্ধতি রয়েছে, তারা লোকে এক শ্রেণীর ভোটার রয়েছে, জামাত ইসলামের নিজস্ব ভোটার রয়েছে, তারা ভোট দিয়ে থাকে। এই ভোটের ভিত্তিতে যিনি জনপ্রিয়, পাশাপাশি জামাত ইসলামী সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে জরিপ করে, জরিপের ভিত্তিতে যিনি জনপ্রিয় তাকে প্রার্থী হিসেবে এবারে নির্বাচনে প্রার্থীদের ঘোষণা করেছে। 3টা ক্যাটাগরিতে জামাত ইসলামী প্রার্থীদের বাছাই করেছে। জনপ্রিয়তার বিচারে যিনি এসেছেন তিনি নারী নাকি পুরুষ সে জায়গায় বিবেচনা করা হয়নি। আপনারা দেখবেন জামাত ইসলামীর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি। আপনাদের প্রার্থীরা যখন প্রচারণার মাঠে মা বোনদের কাছে যাবে ভোট চাইবে, তখন ওই মা বোনদের মধ্যে কেউ জিজ্ঞেস করবে না এই কথাটা যে একজন নারী প্রার্থীও নাই, আপনাদের উপর কেমনে ভরসা রাখবো অর সামথিং? কে জনপ্রিয়, কে এই নির্বাচনে ভালো করতে পারবে তাকে এখানে প্রার্থী দেওয়া হয়েছে। এই বিষয়টা এইভাবে চিন্তা করা হয়নি। পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, সেখানে তো জামাত ইসলামের একটা পার্টিসিপেশন থাকবে ইনশাআল্লাহ, এর বাইরে তো বিশেষ কিছু নাই। এই প্রশ্নগুলো নতুন নয়, এই প্রশ্নগুলো বারবার। তাহলে আমি আপনার কাছে নতুন প্রশ্ন নিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো। আমরা একটু আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রণীত 8টি অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সংস্কারের নামে যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবায়নে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার। কার্যত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। প্রশ্নটা হচ্ছে, বিএনপি তো সবার আগে সংস্কারের কথা বলেছে, আপনারা বলেন ক্ষমতায় এসে সংস্কার কাজ করতে পারবেন কিনা? তখন আমলাতন্ত্র বাধা হয়ে দাঁড়াবে না, নাকি আমলাতন্ত্র 31 দফার জন্যই আসলে অপেক্ষা করছে, কোনটা? দেখেন, এটা একটা খুব সিগনিফিকেন্ট কোশ্চেন যে আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আমরা ঐক্যমত কমিশনে ঐক্যবদ্ধ হয়েছি, আপনার তর্ক বিতর্ক যাই থাকুক, যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো আমরা আপনার র্যাটিফাই করব সংসদে এবং সেটা বাস্তবায়নও করব। এখন আমরা একে অপরকে বিশ্বাস করতাম না বিদায় গণভোটের আয়োজন করা হয়েছে। সেই গণভোটে আমরা হায়ের পক্ষে কিন্তু নির্বাচনী প্রচারণা করছি, আমি নিজে প্রচারণা করছি গণভোটে হায়ের পক্ষে। আচ্ছা, সেকেন্ডলি হলো যে আমলাতন্ত্র আমাদের এই ঐক্যমত কমিশনে আমরা যে প্রস্তাবগুলো রেখেছি সেটা বাস্তবায়ন করবে কিনা, এটা যারা নতুন সরকার হবে তারা যদি আপনার এটা ঠিক মতো মিন করে যে বাস্তবায়ন করব, তাহলে সম্ভব। এখানে আমার একটা প্রশ্ন, আমি আরেকটা টেলিভিশনে বলেছিলাম যে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে ব্যুরোক্রেসিরও একটা পরিবর্তন হয়, কারণ সরকারের পলিটিক্যাল প্রোগ্রামস গুলো ব্যুরোক্রেসি ইমপ্লিমেন্ট করে। তা আমাদের দেশে হয়েছে কি যে পুরাতন ব্যুরোক্রেসি থাকে, তারা ওই যে আপনার আর আমাদের ব্যুরোক্রেসি তো দলবাজিতে খুবই অভ্যস্ত, সুতরাং তারা ওই যে নতুন সরকারের আপনার বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে কিছুটা শৈথিল্য দেখায়। এই জন্য আমাদের যে সংস্কার, আরো সংস্কার প্রস্তাব আনা দরকার, যে একটি সরকার পরিবর্তনের সাথে সাথে ব্যুরোক্রেসিতেও পরিবর্তন আনা দরকার। তারপরেও আমরা মনে করি যেহেতু ঐক্যমত কমিশনে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি, 4টা বিষয় আমরা দেখলাম ওই ইসে আপনার হানা ভোটে আছে, এবং এটা আমরা বাস্তবায়ন করবই, কারণ আমরা পলিটিক্যাল পার্টিরা কমিটেড, আবার জাতির কাছে একটা ন্যাশনাল উইল নিচ্ছি আমরা হা ভোটের মাধ্যমে। কেউ যদি আপনার না করে তাহলে সে জাতির কাছে বেঈমান হবে এবং জাতির সাথে তামাশা করবে। সুতরাং আপনার ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো আছে, এটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে। আচ্ছা, হা ভোট না ভোটের প্রশ্নটা যেহেতু আসছে, এখানে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, একটু ইনপুট দিই। সেটি হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বললেন, গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়, এটা জনগণের দায়িত্ব, তারা ঠিক করবেন হাতে ভোট দেবেন নাকি নাতে ভোট দেবেন। এবং গতকাল আমাদের অনুষ্ঠানে আপনাদের একজন প্রার্থী ময়মনসিংহ 10-এর আখতারুজ্জামান বাচ্চু, তিনি আমাদেরকে একটি ফটোকার্ড দেখিয়েছেন বিএনপির পেজ থেকে, যেখানে বলা হয়েছে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আবার শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী, তিনি না ভোটের প্রচারণা করছেন এবং অনলাইনেও অনেক রকমের প্রচারণা চলছে। অ্যাকচুয়ালি বিএনপির স্ট্যান্ডটা কি? আচ্ছা, আপনি বলেন হা ভোট এবং না ভোট, তাই না? আমাদের পার্টি স্ট্যান্ড নিবে কি, হা ভোটের পক্ষে না না ভোটের পক্ষে? আপনি তো এই প্রশ্নটাই করছেন, তাই তো? আমাদের পার্টি, দেখেন, আমি কিন্তু হা ভোটের পক্ষে প্রচারণা করছি। এখন আমি হা ভোটের পক্ষে প্রচারণা করছি, কেউ না কেউ তো না ভোটের পক্ষে প্রচারণা করবে, এটাই তো ডেমোক্রেসির বিউটি। আপনি কেন মনে করছেন যে বিএনপি, এনসিপি, জামাত,
আপনার যারা যারা অংশগ্রহণ করে সবাই হা ভোটের, তাতে হা ভোটের প্রয়োজন কি? হা ভোটের প্রয়োজন, হা ভোট তো জিতেই গেছে আমি টামি নির্বাচনের মতো। সুতরাং আমরা বিএনপির কোনো হা ভোটের ফায়দা জন্য আছে? আমি বলছি, আমার দলের বিভিন্ন লোক বলছে এখন কেউ যদি না ভোট দেয় তার সে না ভোট দেওয়া ডেমোক্রেটিক রাইট না? আপনি না, এটা কি যদি না আপনি ভোট তো জয়যুক্ত আমাকে হয় নির্বাচনে- তাহলে কি বিএনপির কোনো ফায়দা আছে? না ভোট জয়যুক্ত হলে কি দেশের কোনো ফায়দা হবে? তার মানে এই না যে আপনি মানুষকে না ভোট যদি কেউ দেয় তাকে আপনি ভোট টান থেকে বিরত, তার মানে কি তাই? আপনি ভোটটা দিয়েছেন কেন? আমি তো বলছি যে গণভোটটা আপনারা দিয়েছেন যে এই জন্য যে আপনারা কেউ কারো বিশ্বাস করি না যে আমরা এই ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো কি করবো না। আমি তখনও অনেক টেলিভিশন টক শোতে বলছি এটা একটা আনওয়াইজ সিদ্ধান্ত হচ্ছে যে গণভোট আগেই হচ্ছে। গণভোট হবে কি জন্য? যদি না ভোট বেশি পড়ে যায় তাহলে হাসিনার বিজয় হয় না? না ভোট যদি 10%ও পড়ে তাহলে কি বাংলাদেশের 10% লোক শেখ হাসিনার এই আমিডামি নির্বাচন, শেখ হাসিনার এই দুঃশাসনকে পছন্দ করে? তাই তো হচ্ছে। আমি যেন বলছিলাম যে এটা ফিলোসফিক্যালি এটা ভুল একটা সিদ্ধান্ত হচ্ছে আপনার এই যে গণভোট বিষয়টা। কারণ আমরা সমস্ত পার্টি যেখানে বলছি যে আমরা ঐক্যমত কমিশন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জি। করব, কিন্তু না কোনো বিশ্বাস কেউ আজিজুল বারী করে হেলাল, না। এটা আপনি দিল বলেছেন, হ্যাঁ, গণভোট। আমরা এখন আপনার বলছেন উত্তরটা গণভোটে পেয়েছি, আপনি আমরা আপনার উত্তরটা না পেয়েছি। ভোটের একটু পক্ষে- আজমুল জিহাদের কাছে যেতে চাই। হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে অবস্থান আপনি দেখছেন, কি বলবেন এখন? ভোটের মাঠে ভোটাররা কোন অবস্থায় আছে? হ্যাঁ ভোট না ভোট কি বুঝাতে পেরেছি কিনা আমরা এখনো পর্যন্ত? যে হা ভোট এবং না ভোট নিয়ে মাঠের জনগণের খুব একটা হেডেক নেই, কারণ তারা বুঝেন না যে আসলে হা ভোট না ভোটটা কী এখন পর্যন্ত আমরা যা দেখলাম মাঠ পর্যায়ে। কারণ অনেক বিজ্ঞ লোকজনই বুঝতেছেন না যে হা ভোট বা না ভোট হলে দেশের চিত্রটা কোন দিকে যাবে। কিন্তু একটা কথা আমরা দেখলাম, যেহেতু আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করে আসছি যারা, এবং প্রত্যাশাও করে সমগ্র বাংলাদেশ নির্বাচনে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক, কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এখন কথা হচ্ছে, রাষ্ট্র খোদ নিজে কি কোনো একটা পক্ষের দুইটা অপশন দিয়ে ভোটের জন্য একটা পক্ষে তিনি মত দিতে পারেন? তাহলে তো সেটা হচ্ছে এমন যে আগে থেকেই বাছাইকৃত একটা ম্যাটার হয়ে যায়। আমরা চাই যে সমগ্র বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিক, কিন্তু তার মানে এই নয় যে যে খোদ নির্বাচনের আয়োজন করতেছেন বা খোদ ভোটের রাষ্ট্র একটা পক্ষ নেবেন, তাহলে সেটা হচ্ছে সেই পূর্বের ফ্যাসিস্টীয় সিস্টেম। এবং আমরা এই হ্যাঁ ভোট না ভোটের মধ্যেও বলতেছি এটা একটা সম্পূর্ণ ভুল সিস্টেম। হ্যাঁ ভোট না ভোট দিয়ে আসলে সত্যিকারের যে জনগণের যে পালস, তাদেরকে আদার করে রাখা হচ্ছে, জনগণকে মূলধারায় নিয়ে আসা হচ্ছে না। কারণ কি, আপনি অনেকগুলো অপশন দিয়ে বলছেন একটা হ্যাঁ বা না, কারণ ওর মধ্যে তো আমার ব্যাখ্যা থাকতে পারে যে আমি এইভাবে চাচ্ছি হ্যাঁ, অথবা এইভাবে আমি না। আমরা চাচ্ছিলাম যে গণভোটটা হোক সেটা ব্যাখ্যা সহ, এবং প্রত্যেকের যে ব্যাখ্যাটা থাকবেন যে আমি কেন এটার পক্ষে ভোট দিলাম বা এই অংশটুকু আমি চাই সেটা আর্কাইভে জমা থাকুক, ইতিহাসে সেটা সংরক্ষিত থাকুক, যে 2026-এর যে ভোট হয়েছিল এই বিভিন্ন সংস্কারের পক্ষে, সেই সংস্কারের পক্ষে প্রত্যেকটা জনগণ কে কোন অবস্থানে ছিলেন। তখন সমগ্র বাংলাদেশের জনগণ একটা সাবজেক্টিভ ভিত্তি পেত, মূলধারায় চলে আসতো। কিন্তু এখন তাদেরকে সেই আদার করে রেখে কয়েকটা পরামর্শকের পরামর্শে হ্যাঁ না ভোট দিলেন, অনেকগুলো অপশন, একটা হ্যাঁ বা না, এবং সেই হ্যাঁ বা না আবার রাষ্ট্র বলে দিচ্ছেন যে হ্যাঁ দিতে হবে। এবং এমন একটা জুলাই সনদে স্বাক্ষর করলো না, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য 270 আসনে আপনারা অ্যাম্বাসেডর পাঠাচ্ছেন, বিষয়টা কি? এটা খুবই সিম্পল বিষয়। আমি খুবই দ্রুত হয়তো আমার উল্লেখ করা প্রয়োজন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রদর্শিত পথে এই সরকারও হাঁটছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোটের পক্ষে সরকারকে নিয়োজিত করেছিলেন যাতে সেটা নিয়ে প্রচারণা চালানো হয়। আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের শহীদদের এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশের যে কাঠামোগত যে সংস্কারটা প্রয়োজন, সে সংস্কার নিয়ে কাজ করা। সুতরাং আমাদের কাছে, আমরা আগেও উল্লেখ করেছি যে আমরা শুধু ক্ষমতামুখী একটা দল না, এবং শুধু সংসদে গিয়ে বা এমপি পদপ্রার্থী হয়েই যে আমাদের সংস্কার সাধিত হবে তা না। যে কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবেন না, ওই 270টা আসনে আমরা অ্যাম্বাসেডর নিয়োগ দেব যারা জনগণের কাছে বোঝাবেন এই হ্যাঁ ভোটের গুরুত্ব। এবং এখানে হ্যাঁ ভোটটা খুবই সিম্পল, এটা এখানে কোনো জটিল কোনো ব্যাপার না। এটা হচ্ছে সিম্পল জিনিস যে আমরা পরিবারতন্ত্রের অবসান আমরা চাই কিনা,
আমাদের রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে সেইগুলো যাতে দলীয়করণ না হয়, সেটা যাতে বন্ধ হয়, সেই জন্যই এই প্রস্তাবগুলো। এগুলি হচ্ছে জুলাই সনদের যে মূল যে ব্যাপারগুলো। এবং এগেইন আরেকটা জিনিস আমাকে পয়েন্ট আউট করতেই হচ্ছে যে এখানে হেলাল ভাই বলতে চাচ্ছেন যে মানুষের কি স্বাধীনতা থাকা উচিত না যে তারা না ভোট দেবে না। না, প্রশ্নটা হচ্ছে একটা দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থানটা কি সেটা যাতে তারা পরিষ্কার করেন। একদিকে তারা উঠে বলেন যে তারাই সংস্কারের প্রবক্তা, ঐতিহাসিকভাবে তারা সংস্কারের জন্য তারা পাইওনিয়ার। অন্যদিকে আমরা খেয়াল করেছি এ ইয়ার অ্যান্ড হাফ, প্রায় 1.5 বছর থেকে তারা কিভাবে নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য কমিশনে এই সংস্কারগুলো আটকিয়ে দেওয়ার জন্য খুব ন্যাক্কারজনকভাবে চেষ্টা করেছেন। সংস্কারগুলো কি? যেমন 10 বছরের ভেতর যাতে এক ব্যক্তি প্রধানমন্ত্রী না হতে পারেন যে কোনো মেয়াদে। এটা সিম্পল অ্যাজ দ্যাট। দুর্নীতি দমন কমিশন এবং সরকারের বা রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে সেগুলোতে যাতে দলীয়ভাবে নিয়োগ দেয়া না হয়, কালেকটিভভাবে, সামষ্টিকভাবে, যাতে নৈপথ্যিকভাবে নিরপেক্ষ মানুষদের সাথে এই প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ দেওয়া হয়, সেটার পক্ষে। এগুলি হচ্ছে সংস্কারের পক্ষে, হ্যাঁ অথবা না। না মানে হচ্ছে আপনার ওই ফ্যাসিবাদী যে কাঠামো আছে সেটা বলবৎ রাখা, যাতে হাসিনার মতো নিরঙ্কুশভাবে ক্ষমতা এনজয় করা যায়। হ্যাঁ হচ্ছে আমরা নতুনের পথে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল 5 অগস্ট থেকে, সেটা কন্টিনিউ করা। যে কারণে আমি স্বাগতম জানাতে চাই সরকারের উদ্যোগ, যে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। যে আমরা আপনার উত্তরটা পেয়েছি। এখন আপনার কথা থেকে আরেকটা প্রশ্ন যদি একেবারে হানাতে উত্তর দেন, সেটা হচ্ছে আপনি বলছিলেন 270 আসন যেখানে আপনার অ্যাম্বাসেডর পাঠাচ্ছেন, বলছেন যে যেখানে প্রার্থী থাকবে না সেখানে আপনারা অ্যাম্বাসেডর দিচ্ছেন। তার মানে আমি কি ধরে নিব যে জামায়াতের সঙ্গে আপনাদের 30 আসনের সমঝোতা হয়েছে? আমাদের সেটাই আজকেও পরিষ্কার করে বলা হয়েছে যে ইটস অ্যারাউন্ড দ্যাট ফিগার 30। জি, আপনাদের চারজনকেই ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতির আজকের আয়োজন এই পর্যন্তই। আমরা ফিরবো আবার আগামীকাল একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।